Assalamualaikum everyone. আজকে ইলেকট্রনিক্স 1 কোর্সের লেকচার 3 তে মূলত আমরা ডায়োড রেকটিফায়ার সার্কিট সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার, হাফ ওয়েভ ব্রিজ রেকটিফায়ার এবং সেন্টার ট্যাপ ব্রিজ রেকটিফায়ার সম্পর্কে আজকে ইন ডিটেইলস আলোচনা করা হবে। প্রিভিয়াস ক্লাসগুলোতে আপনাদের যে টপিকগুলো কভার করা হয়েছে তার মধ্যে ছিল পি টাইপ ডোপিং, এন টাইপ ডোপিং, দেন আইভি ক্যারেক্টারিস্টিক্স অফ ডায়োড। কারো কোনো কোয়েশ্চেন আছে? যদি প্রশ্ন না থাকে সেক্ষেত্রে আমি জাস্ট একটা শর্ট রিভিউ দিয়ে আজকের ক্লাসটা মূলত স্টার্ট করব। ডায়োডের ক্ষেত্রে মেইন কনসেপ্টটা কি, ডায়োডের কাজটা কি? ডায়োডটা হচ্ছে আমাদের যে কারেন্টের ফ্লোটা থাকে ওইটাকে একটা ডিরেকশনে পাস করায়, রাইট? যেমন এখানে যে ফরওয়ার্ড ডিরেকশনের ক্ষেত্রে দেখানো আছে এটা ডায়োডের পজিটিভ টার্মিনাল, এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। তাহলে পজিটিভ টার্মিনালের সাথে যদি পি সাইডটা আর নেগেটিভের সাথে এন টাইপটা কানেক্টেড থাকে সেক্ষেত্রে এটাকে আমরা বলবো হচ্ছে ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে সুইচটা ক্লোজ কন্ডিশনে থাকবে, আর যদি রিভার্স বায়াস হয় সেক্ষেত্রে সুইচটা ওপেন কন্ডিশনে থাকবে, অর্থাৎ সার্কিটের মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো করতে পারবে না। এখন আপনারা যখন ল্যাবে এক্সপেরিমেন্টগুলো করবেন এটাকে জাস্ট ডায়োডের সিম্বলিক্যালি রিপ্রেজেন্ট করা আছে, ঠিক আছে? আমরা যখন সিম্বলিক্যালি রিপ্রেজেন্ট করি সেই ক্ষেত্রে এই সাইডটাকে পজিটিভ আর এই সাইডটাকে হচ্ছে নেগেটিভ কনসিডার করা হয়। কিন্তু আপনারা যখন রিয়েল লাইফে এক্সপেরিমেন্টগুলো করতে যাবেন ডায়োডটা যেটা দেওয়া হবে ওইটা মূলত এই টাইপের থাকে। এখানে খেয়াল করে দেখবেন যে সিলভার কালারের যে একটা ব্যান্ড দেখা যাচ্ছে না, এটা অ্যাকচুয়ালি আমাদের নেগেটিভ সাইড বা ক্যাথোড, আর ব্ল্যাক যে পার্টটা আছে ওইটা হচ্ছে পজিটিভ সাইড অথবা অ্যানোড। যখন সার্কিটটা বিল্ড করবেন সে সময় এই ডিরেকশনগুলো অথবা পজিটিভ নেগেটিভ সাইডগুলো আপনাদেরকে খুব কেয়ারফুলি দেখে তারপর সার্কিটটা বিল্ড করতে হবে। ওইখানে একটা অ্যানিমেশন দেখানো আছে একদম লাস্ট পার্টে যে ডায়োডটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। একটা জিনিস খেয়াল করে দেখবেন ওই অ্যানিমেশনটার মধ্যে যখন এটা ফরওয়ার্ড বায়াস পাচ্ছে শুধুমাত্র লাইটটা তখনই অন কন্ডিশনে থাকে, ডায়োডটাকে যখনই আমরা রিভার্স বায়াস দিয়ে দিচ্ছি তখন কিন্তু সার্কিটটা অফ কন্ডিশন, অর্থাৎ লাইটটা অফ আছে, ঠিক আছে? এটাই ছিল আমাদের প্রিভিয়াস ক্লাসের বলতে গেলে একটা রিভিউ ডায়োড সম্পর্কে। আর মেইন যে ফার্স্ট পয়েন্টটা আছে এটা খুবই ইম্পর্টেন্ট। Diode an electrical component that allows the flow of current in only one direction. কেউ ছবি তুলবে না, এগুলো সব পোর্টালে দেওয়া থাকবে। আর অপোজিট ডিরেকশনের ক্ষেত্রে ডায়োডটা কি করবে, কারেন্টের যে ফ্লোটা আছে ওটাকে ব্লক করে দেয়। লাস্ট ক্লাসে আমরা লাইট এমিটিং ডায়োড সম্পর্কে পড়েছিলাম, রাইট? আজকে আপনাদেরকে লাইট এমিটিং ডায়োডটা অ্যাকচুয়ালি কিভাবে ওয়ার্কআউট করে এটার একটা ছোট অ্যানিমেটেড ভিডিও দেখানো হবে। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, এলইডির ক্ষেত্রে যে লঙ্গার লেগটাকে পজিটিভ কনসিডার করা হয়, আর যে শর্টার লেগটা আছে শর্টার লেগটাকে আমরা নেগেটিভ কনসিডার করি। LEDs, light emitting diodes, are everywhere. They come in a wide variety of colors and are found in places like automobile dashboards and clock radios. Many make-crate projects involve circuits that include LEDs. So let's take a look at how an LED works. The diode is an electrical component that only allows current to flow in one direction. In an LED, the longer leg is the anode or positive leg, and the shorter leg is the cathode or negative leg, and the electricity can only flow from anode to cathode. So if you put your LED in backward in a circuit, it won't light up. The components inside the LED have special properties that আচ্ছা আমি একটু মাঝে ইন্টারাপ্ট করি, বলেন তো। হ্যাঁ, লাইট এমিটিং ডায়োড কনভেনশনাল যে কারেন্ট ফ্লো এটা কোন সাইড থেকে কোন সাইডে যায়? কনভেনশনাল কারেন্ট ফ্লোর ক্ষেত্রে অলওয়েজ এটা মাথায় রাখবেন যে কনভেনশনাল কারেন্ট ফ্লোর ক্ষেত্রে পজিটিভ টু নেগেটিভ ডিরেকশনে যায়, আর ইলেকট্রনের ফ্লোটা কেমন হয়? অপোজিট, মাইনাস টু প্লাস। allow them to emit light. Electrical components fall into one of three categories: insulators, which don't allow electricity to flow through them; conductors, which allow for the free flow of electricity; and semiconductors, which fall somewhere in between.
An LED contains two types of semiconductor material. এখানে কি কি টাইপের সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল আছে কে বলতে পারবেন? হ্যাঁ, দুই টাইপের তো বুঝলাম, কি কি? ভেরি গুড। পি টাইপ আর এন টাইপ, এটা সম্পর্কে কিন্তু আমরা লাস্ট ক্লাসেও ডিসকাস করেছিলাম, ঠিক না? যারা লাস্ট ক্লাসটা অ্যাটেন্ড করেছিলেন বলেন তো, পি টাইপ ডোপিং এর ক্ষেত্রে গ্রুপ 4 এর সাথে কত মিক্সড করা হয়? 3। আর এন টাইপের ক্ষেত্রে 5। ভেরি গুড। There is p-type semiconductor, which contains positively charged holes. The n-type semiconductor contains negatively charged electrons. As the electricity tries to flow from anode to cathode through the semiconductor materials, the holes and the electrons react, and they begin moving towards each other. When they interact with one another, energy is released. That energy releases in the form of light, and that is what we are seeing when an LED lights up. এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? নেক্সট আমরা লাস্ট ক্লাসে হচ্ছে ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াস সম্পর্কে ইন ডিটেইলস আলোচনা করেছিলাম। ফরওয়ার্ড বায়াসিং এর ক্ষেত্রে বলা হয়েছিল যে সিলিকনে অ্যাপ্রক্সিমেটলি 0.7 ভোল্টের পরের থেকে যে কারেন্টের ভ্যালুটা ওইটা হাইলি রাইজ করে, আর এটা যদি জার্মেনিয়াম ইউজ করা হয় তাহলে জার্মেনিয়ামের ক্ষেত্রে এটা 0.3 ভোল্ট। তো এটা হচ্ছে আমাদের সিলিকন এবং জার্মেনিয়ামের যদি আমরা কনসিডার করি, বাই ডিফল্ট ভ্যালুটাই হচ্ছে আমাদের 0.7, জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.3। যদি এক্সামে আপনাদেরকে এই ভ্যালুগুলো দেওয়া না থাকে, সেই ক্ষেত্রে ম্যাথমেটিক্স সলভ করার সময় যে মেটালটার কথা বলা আছে, যে সেমিকন্ডাক্টরটার কথা বলা আছে, ওইটার উপর ডিপেন্ড করে ভ্যালুটাকে কনসিডার করতে হবে। যদি কোয়েশ্চেনে সিলিকন বলা থাকে, সেক্ষেত্রে আপনাদেরকে বাই ডিফল্ট 0.7 ভোল্ট ধরে অঙ্কটা করতে হবে, আর যদি জার্মেনিয়াম বলা থাকে সেক্ষেত্রে 0.3 কনসিডার করে ম্যাথটা সলভ করা লাগবে। আমরা পরবর্তীতে যখন ডায়োডের বিভিন্ন মডেলিং সম্পর্কে আলোচনা করব, সেক্ষেত্রে দেখবেন আপনারা পিস ওয়াইজ লিনিয়ার মডেল আছে, দেন হচ্ছে আমাদের নর্মাল একটা মডেল আমরা অ্যাপ্লাই করি যেখানে শুধুমাত্র ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্লেস করা হয় ডায়োডটাকে। তো এইসবগুলোর ক্ষেত্রে এই টাইপের যে কনসেপ্টগুলো আছে, কনসেপ্টগুলো ইউজ করতে হবে। অলরেডি আমি ম্যাথের একটা পিডিএফ আপনাদের পোর্টালে আপলোড করেছি, আপনারা চাইলে দেখতে পারেন, আর ওইটার উপর একটা টিউটোরিয়াল ক্লাসও আপলোড করা হবে। এগুলো সব দেখবেন, কারণ মিড কিন্তু আর বেশি দিন নাই। আর এখানে হচ্ছে রিভার্স বায়াসের ক্ষেত্রে যখন আমাদের নেগেটিভ টার্মিনালের সাথে ডায়োডের পজিটিভ টার্মিনালটা কানেক্টেড আর ব্যাটারির প্লাসের সাথে ডায়োডের মাইনাস কানেক্টেড, তখন কোনো কারেন্ট ফ্লো হবে না, অর্থাৎ এলইডিটা অফ কন্ডিশনে থাকবে। ঠিক আছে, এখানে যে ব্যাটারির অ্যানিমেশনটা দেখানো আছে একটু কেয়ারফুলি খেয়াল করে, যে যখন অপোজিট হয়ে যায় তখন কোনো কারেন্টটা ফ্লো করতে পারবে না। আচ্ছা, একটা কোয়েশ্চেন ছিল লাস্টে, যারা খুব কথা বলছেন, বলেন তো রিভার্স বায়াসের ক্ষেত্রে আমাদের যে ব্যারিয়ারটা ওইটা বেশি হয় নাকি ফরওয়ার্ড বায়াসিং এর ক্ষেত্রে ডিপ্লেশন লেয়ার কোনটাই বেশি হয়, কোনটাই কম হয়? বলেন, রিভার্ড আর ফরওয়ার্ড বায়াসিং কোনটার ক্ষেত্রে ডিপ্লেশন লেয়ার বেশি থাকে, কোনটার ক্ষেত্রে কম থাকে, কেন? কে বলতে পারবেন ফরওয়ার্ড আর রিভার্সের মধ্যে ডিপ্লেশন লেয়ার কোনটাই বেশি, কোনটাই কম? রিভার্স ম্যাডাম বেশি। রিভার্সের ক্ষেত্রে হচ্ছে বেশি। ভেরি গুড। আর ফরওয়ার্ডের ক্ষেত্রে কম, কেন? ম্যাডাম ফরওয়ার্ডের ক্ষেত্রে দেখা যাচ্ছে রিভার্স মানে পজিটিভ আর নেগেটিভ দুইটার ভিতরে যে কি বলে আকর্ষণটা, এটা একটার ভিতর থেকে আরেকটা, যার কারণে একটা আর একটার ভিতরে ওইটা যখন আমরা অপোজিট কানেকশন দিই তখন কেডিকে একটা রিপালশন কাজ করে, যার ফলে সবগুলো এই সাইডে চলে যাচ্ছে, পি টাইপের গুলো এই সাইডের গুলো অপোজিটে চলে যায়, যার ফলে আমাদের যে ডিপ্লেশন লেয়ারটা আছে এটা বেড়ে যায়। আর যখন আপনি প্লাসের সাথে পি টাইপটা কানেক্ট করছেন, মাইনাসের সাথে এন টাইপটা কানেক্ট করছেন, তখন যে কাজটা হবে এগুলো পরস্পরের দিকে অ্যাট্রাক্ট করে, অর্থাৎ হোল ইলেকট্রনগুলো একে অপরের দিকে আসতে শুরু করে, যার ফলে এখানে যে ডিপ্লেশন লেয়ারটা আছে ওটা কম্পারেটিভলি কমে আসে। এই কনসেপ্টগুলো দরকার হবে, থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসলে টু দ্য পয়েন্টে লিখতে হবে এগুলো। আচ্ছা, আজকে আমরা মূলত হাফ ওয়েভ রেকটিফিকেশন আর ফুল ওয়েভ রেকটিফিকেশন সম্পর্কে ডিসকাস করব। তার আগে আমাকে একটু বলতে পারবেন
এই যে আমরা যখন এইভাবে একটা সাইনোসয়েডাল ওয়েভফর্ম ড্র করি বা টাইমের সাথে যেটা ভ্যারি করছে, এটা কোন ধরনের আউটপুট দেয়, এসি না ডিসি? আর যদি এই টাইপের টাইমের সাথে কোনো ভ্যারিয়েশন নেই সেক্ষেত্রে ডিসি। এখন আমাকে বলেন তো, আমি যদি আরেকটা গ্রাফ ড্র করি এই প্যাটার্নের, না হাফ সাইকেল ফুল সাইকেল আমি যাচ্ছি না, এটা এসি না ডিসি? ডিসি। কিভাবে? রাইট, এখানে হচ্ছে টাইমের সাথে যে ভেরিয়েশন মানে অল্টারনেট সাইকেলগুলো এগুলো তো নাই, ঠিক না? তাহলে যখনই এই টাইপের প্যাটার্নের আমরা কোনো কিছু পাচ্ছি এটা হচ্ছে ডিসি। কিন্তু এই ডিসিটা কি আমাদের পছন্দের ডিসি নাকি এটা আমাদের পছন্দের? এটা। সেক্ষেত্রে যে কাজটা করতে হবে, আমরা যখন এই যে রেকটিফায়ার সার্কিটগুলো পড়বো, হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে একটা করে সাইকেল পাবেন, একটা হচ্ছে গ্যাপ, আবার একটা সাইকেল একটা গ্যাপ, এভাবে আসতে থাকে। যখন আমরা ফুল ওয়েভ রেকটিফায়ার সার্কিটগুলো অ্যানালাইসিস করব তখন দেখা যাবে যে প্রত্যেকটার ক্ষেত্রেই আমরা পজিটিভ হাফ সাইকেলগুলোকে এভাবে পাবো। তো সেই ক্ষেত্রে পরবর্তীতে যখন এভাবে কনভার্ট করতে হয় তখন একটা ক্যাপাসিটর দেন হচ্ছে একটা ভোল্টেজ রেগুলেটর সার্কিট ইউজ করা হয় যাতে করে আমরা ভালো একটা ডিসি পেতে পারি। এগুলো সম্পর্কে আজকে ইন ডিটেইলস আলোচনা করা হবে। সবাই ফুল কনসেন্ট্রেট করে শুনবেন, না বুঝতে পারলে কোয়েশ্চেন করবেন। আর যদি কেউ পেছন থেকে কথা বলেন আমি কিন্তু তাকে সামনে নিয়ে আসবো এক্সপ্লেইন করার জন্য। আচ্ছা, এখন এই সার্কিটটার দিকে সবাই একটু খেয়াল করেন। আমরা যখন কানেকশনটা দিচ্ছি এখানে ব্যাটারির পজিটিভ টার্মিনাল কনসিডার করলাম, এখানে হচ্ছে নেগেটিভ টার্মিনাল কনসিডার করলাম। এর সাথে যখন ডায়োডের কানেকশনটা আছে, ডায়োডের এই টার্মিনালটা কি পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, রাইট? তাহলে বলেন তো প্রথমে এই কন্ডিশনে ডায়োডটা কি হচ্ছে ফরওয়ার্ড বায়াস পাবে না রিভার্স? ফরওয়ার্ড পাবে। এখন আমি যদি এই ভোল্টেজের যখন এই যে নেগেটিভ হাফ সাইকেলে চলে আসছে ডিরেকশনটা চেঞ্জ করে দেয় তখন কি এই ডায়োডের এখানে ফরওয়ার্ড বায়াসিং পাবে না রিভার্স পাবে? রিভার্স বায়াস পাবে। এটাই দেখেন এই ডায়াগ্রাম দুইটাতে দেখানো হয়েছে যে যখন আমরা আপার পিকে যাচ্ছি, এই সাইডে যারা কোশ্চেন দেখতে পাচ্ছেন, আচ্ছা, যখন আপার পিক ভোল্টেজে যাচ্ছি তখন পজিটিভ হাফ সাইকেলের জন্য আমাদের এখানে ছিল প্লাস, এখানে মাইনাস। তাহলে ডায়োডটা কি হচ্ছে প্লাসের সাথে এখানে ডায়োডের পি টার্মিনাল যেটা আছে পজিটিভটা কানেক্টেড, মাইনাসের সাথে হচ্ছে নেগেটিভ কানেক্টেড, তাহলে এটা ফরওয়ার্ড বায়াস পাচ্ছে। আর যখনই আমরা এরকম নেগেটিভ হাফ সাইকেলে চলে যাচ্ছি, নেগেটিভ হাফ সাইকেলে যাওয়ার অর্থটা কি ডায়োডের টার্মিনাল যেটা যেমন আছে এরকমই থাকবে, ব্যাটারি যেটা ছিল এটা এখন এখানে পজিটিভ এখানে নেগেটিভ। তাহলে প্লাসের সাথে যদি মাইনাস, মাইনাসের সাথে প্লাস হয় এটা কি ধরনের বায়াসিং? রিভার্স বায়াসিং। আর রিভার্স বায়াসিং এর ক্ষেত্রে সার্কিটটা কি হবে ওপেন হয়ে যাবে, অর্থাৎ কোনো কারেন্ট এখান থেকে ফ্লো করতে পারবে না। কারণ আমরা ডিসি সার্কিট থেকেই জানি ওপেন সার্কিটে কারেন্ট জিরো থাকে আর ক্লোজ সার্কিট যেটা ওইখান থেকে শুধুমাত্র কারেন্টটা ফ্লো করতে পারে। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এজন্যই ফাইনালি যে আউটকামটা আমরা পেলাম, আউটকামটা প্রথমে পজিটিভ হাফ সাইকেলের জন্য আপনি এরকম পাবেন, আর নেগেটিভ হাফ সাইকেল যেটা আছে ওইটার জন্য যেহেতু কোনো আউটপুট নাই এটাকে আমরা এরকম ভাবে ডটেড লাইন দিয়ে শো করব। এক্সামে যদি আপনাদেরকে হাফ ওয়েভ রেকটিফিকেশন সম্পর্কে লিখতে বলা হয় সেই ক্ষেত্রে এই ডায়াগ্রামগুলো ড্র করতে হবে, পজিটিভ নেগেটিভ যে সাইনগুলো আছে এটা ঠিকভাবে দিয়ে যে আউটকামটা আছে আউটপুটটা শো করতে হবে। আউটপুট ওয়েভ ফর্ম যদি ভুল হয় অথবা এখানে সাইন কনভেনশনে যদি কোনো মিস্টেক করেন তখন কিন্তু কোনো মার্কস দেওয়া হবে না, ঠিক আছে? এই হাফ ওয়েভ রেকটিফিকেশন ফুল ওয়েভ রেকটিফিকেশনের প্রবলেমই এটা যে যদি চিহ্ন ভুল হয় কোনো নাম্বার পাবেন না। এখন একবার জাস্ট ওয়ার্কিং প্রিন্সিপালটা পড়ে দেখেন তো, কেউ না বুঝতে জিজ্ঞেস করেন। না না, এখানে আমরা এই যে ভোল্টেজের অ্যাক্রসে তো কনসিডার করছি, ঠিক আছে? এটাকে একবার নেগেটিভের জন্য, এবার এটা হচ্ছে পজিটিভের জন্য, তাহলে কখন ফরওয়ার্ড পাওয়া যাচ্ছে কখন রিভার্স পাওয়া যাচ্ছে এই জিনিসটা দেখানো হচ্ছে। হ্যাঁ, ডায়োডের সিম্বলটা হচ্ছে যেরকম ভাবে ছিল এরকম ভাবেই আছে, আমরা জাস্ট এই যে সোর্সের রেসপেক্টে এটাকে কনসিডার করছি। দেখেন নাম্বার 2 যে পয়েন্টটা আছে, the diode is forward biased during the positive half cycle of the AC voltage and reverse bias during the negative half cycle, অর্থাৎ এই নেগেটিভ হাফ সাইকেলের সময় পাচ্ছে রিভার্স বায়াস, পজিটিভ হাফ সাইকেলের সময় পাচ্ছে হচ্ছে ফরওয়ার্ড বায়াস। যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আপনাদেরকে একটা অ্যানিমেটেড ভিডিও দেখাই, রিলেট করতে আরো ইজি হবে।
rectifier consists of diodes. A diode is a semiconductor device which allows current to flow through it, but in only one direction. So if we connect this lamp to a DC power supply, it will illuminate. We can reverse the leads and it will still illuminate. If I place a diode on the red wire and connect this to the positive, it will again illuminate. But now, when I reverse the leads, the diode blocks the current and the lamp remains off. So it only allows current to flow in one direction, and we can therefore use... দেখেন আপনারা তো এই ধরনের পাওয়ার সাপ্লাইগুলো ল্যাবেও দেখেছেন, রাইট? তাহলে এই যে যখন আমরা নেগেটিভ টার্মিনাল বলতে যে গ্রাউন্ডের সাথে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল এটা পজিটিভ টার্মিনালের সাথে কানেক্টেড ছিল, তখন ডায়োডের যদি আমরা প্লাসের সাথে প্লাস মাইনাসের সাথে মাইনাস কানেক্ট করি, লাইটটা অন কন্ডিশন, জাস্ট হচ্ছে ব্যাটারিটাকে যদি রিভার্স করে দেওয়া হয় তাহলে হচ্ছে লাইট অফ কন্ডিশনে থাকবে। কারণ ডায়োডের কাজই হচ্ছে এটা যে কোনো একদিকে ফ্লোটাকে করে, মানে ওয়ান ডিরেকশনে। Use this to control the direction of current in a circuit to form DC electricity. Let's see some different ways of how that's achieved. If we looked at an AC supply with a step-down transformer which simply reduces the voltage to a... If we looked at an A, and we can therefore... এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, ব্যাটারির যে কানেকশনটা আছে, এখানে ব্যাটারি কানেকশনটা ফিক্সড রেখে জাস্ট ডায়োডের ডিরেকশনটা অপোজিট করে দেওয়া হয়েছে, তাতেও কিন্তু একই কাজ হয়েছে, ঠিক আছে? কারণ আমাদের মেইন টার্গেট হচ্ছে প্লাসের সাথে যদি পি আর মাইনাসের সাথে এন থাকে তাহলেই হলো ফরওয়ার্ড বায়াস পাবে, উল্টাটা হলে রিভার্স হবে। তো এখানে ব্যাটারি ফিক্সড করে ডায়োডটাকে অল্টারনেট করা, ঠিক আছে? Or use this to control the direction of current in a circuit to form DC electricity. Let's see some different ways of how that's achieved. If we looked at an AC supply with a step-down transformer which simply reduces the voltage to a safer level, the electrons are flowing forwards and backwards. So the load experiences an AC sine wave. The load could be anything from a resistor, a lamp, a motor, etc. If we inserted a diode, the diode will only allow current to flow in one direction. So the load now experiences a pulsating waveform. The negative half of the sine wave is currently being blocked. We can reverse the diode to block the positive half and only allow the negative half. This is therefore a half-wave rectifier. The output is technically DC because the electrons only flow in one direction. It's just not a very good DC output as it's not completely flat. দেখেন একটু আগে যে কথাটা বলা হলো না, যে আমরা যে আউটপুটটা পাচ্ছি আউটপুটটাও ডিসি, কিন্তু প্রিভিয়াস যে আউটপুটগুলো আমরা দেখে এসেছি ওইটার মধ্যে এটা গুড ডিসি না, ঠিক আছে? হ্যাঁ, সোর্সে যে এসি দেওয়া হচ্ছে, মানে আমরা যখন একটা ট্রান্সফরমার যদি ইউজ করি, ধরেন স্টেপ ডাউন করে দিলাম, এখানে 220 ভোল্ট দিলাম, দিয়ে একটা স্টেপ ডাউন করে তারপরে হচ্ছে এখানে লেটস সে 12 ভোল্ট এসি পেলাম। এখন এটাকে যদি আমরা ডিসিতে কনভার্ট করতে চাই তখনই আমাদেরকে একটা ডায়োড ইউজ করতে হবে। যদি একটা ডায়োড ইউজ করে তাহলে ওই যে সিঙ্গেল হাফ ওয়েভ রেকটিফিকেশন সম্ভব হবে, যদি চারটা ডায়োড ইউজ করে তাহলে হচ্ছে ফুল ওয়েভ হবে। আবার যদি দুইটা ডায়োড ইউজ করে সেন্টার ট্যাপ করে তখনও কিন্তু ফুল ওয়েভ রেকটিফিকেশনই পসিবল। এগুলো সবই আজকে আলোচনা করা হবে। DC output as it's not completely flat. Here I have a resistor which is connected to a low voltage AC supply. We see on the oscilloscope the AC sine wave. When I connect a diode... আচ্ছা, আপনাদের সবার কি এনার্জি কনভার্সনের কোর্সটা করা আছে? করছেন? এই সেমিস্টারে ট্রান্সফরমারের ক্লাসগুলো পেয়েছেন? স্টেপ আপ ডাউনের? তাহলে বুঝতে পারবেন। In series with this, the oscilloscope shows a pulsating pattern in the positive region. If I reverse the diode, the oscilloscope shows a pulsating pattern in the negative region. If I connect two lamps in parallel, one with a diode, we see that the one without the diode is brighter because it's using the full waveform. The other lamp is dimmer because it's only using half of this waveform. The diode is blocking the other half. If we view this in slow motion, we can see that the diode-connected lamp is flickering more because of the gaps in power.
Therefore, we can use this for simple circuits such as lighting or perhaps charging some simple batteries, but we can't use this for electronics as the components need constant power, otherwise they will not work correctly. We can add a capacitor in parallel with the load to improve the output. A better improvement is to use a full wave rectifier. Check out one of the videos on screen now to continue. আচ্ছা, যে ভিডিওটা মাত্র দেখানো হলো এটারই একটা অ্যানিমেটেড ভার্সন এখানে দেওয়া আছে। খেয়াল করে দেখেন, যখন হচ্ছে আমাদের পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে এতক্ষণ যেটা আলোচনা করছিলাম, জাস্ট এই যে ফ্লোটা খেয়াল করবেন। যখন পজিটিভ হাফ সাইকেল পাচ্ছে তখন এই যে প্লাস থেকে এন্টার করে পুরো একটা সার্কিট কমপ্লিট করতে পারে, যার ফলে আমাদের একটা আউটপুট আসে। আর যখন নেগেটিভ হাফ সাইকেলে যাচ্ছে তখন যেহেতু অল্টারনেট কানেকশন, যার ফলে ওইটার কারেন্টটা ফ্লো করতে পারে না, কারণ এটা তখন ওপেন হয়ে যায়। ঠিক আছে, এ পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন? আর যদি এক্সামে এই টাইপের সার্কিট অ্যানালাইসিস করতে হয় তখন এই ডায়াগ্রামগুলো সবই ড্র করা লাগবে আপনাদেরকে। ওটা কি ম্যাডাম ইন্ডিকেট করার দিবেন? কোনটা? যে সার্কিট ড্র করার ব্যাপারটা নাকি? না না না, কোয়েশ্চেনে কোনো কিছু ইন্ডিকেট করা থাকবে না, আপনাকে নিজে থেকেই আঁকতে হবে। শুধু চিত্র দিলে হবে না, ডায়াগ্রাম ড্র করতে হবে, এক্সপ্লেনেশনও লাগবে। আর ডায়াগ্রাম ড্র করাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই যে এখানে যে সাইনগুলো আছে এটা ভুল হলে কোনো মার্কস পাওয়া যাবে না। এটা কি পিডিএফটা কি দিয়ে দিছিলেন? আমি আজকে ক্লাস শেষে আপলোড করে দিব। আর এই যে অ্যানিমেশনগুলো আমাদেরকে তো পোর্টালে পিডিএফ আকারে আপলোড করতে হয়, ওখানে অ্যানিমেশন থাকে না, এজন্য আমি এই স্লাইডটা হোয়াটসঅ্যাপে আপলোড করব, আর অ্যানিমেশন বাদে মানে পিডিএফ করে আর কি পোর্টালে আপলোড করা হবে। আরেকটা ব্যাপার একটু বলে রাখি, আপনাদের যে আমাদের ভার্সিটির ইউটিউব চ্যানেল থেকে টিউটোরিয়াল আপলোড করা হয় না, ওইটার কমেন্টে দরকার লাগলে আমি এগুলোর লিংক দিয়ে দিব, গুগল ড্রাইভে আপলোড করে লিংক দিয়ে দিব। আচ্ছা, যারা কথা বলছেন কোনো অসুবিধা? না ম্যাডাম, এটা পাস করে দিতে চাইছিলাম প্রেজেন্টেশন। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? যদি প্রশ্ন না থাকে সেক্ষেত্রে আমরা ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার সম্পর্কে একটু আলোচনা করি। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, পজিটিভ হাফ সাইকেল আর নেগেটিভ হাফ সাইকেল এই দুইটা থেকে যাতে আউটপুটটা আসে, এই কারণে মূলত চারটা ডায়োড কানেক্টেড আছে। এখন চারটা ডায়োডের মধ্যে কালারিংটা আলাদা করার কারণটা কি কি মিন করা হয়েছে এটাতে? অ্যাকচুয়ালি একটা জিনিস খেয়াল করবে, যখন আমরা পজিটিভ হাফ সাইকেলটা কনসিডার করছি তখন এই প্রান্তটা কি প্লাস, এই টার্মিনালটা হচ্ছে মাইনাস, রাইট? যখন এই কারেন্টটা ফ্লো করা শুরু করছে তখন এই পথে এসে G1 যেটা আছে ওইটাকে ফরওয়ার্ড বায়াসে পাবে, তাহলে G1 ফরওয়ার্ড বায়াস, এখান থেকে আবার G2 ফরওয়ার্ড বায়াস, তাহলে এই টোটাল একটা সার্কিট কমপ্লিট করলো। এ যদি D3 D4 এর কথা কনসিডার করে, D3 D4 কিন্তু পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে রিভার্স বায়াসে আছে, রাইট? আর যেহেতু এরা দুইজন রিভার্স বায়াসে আছে, সুতরাং এরা কি হবে, ওপেন সার্কিট হিসেবে কাজ করবে, ঠিক না? মানে কোনো কারেন্ট এখান থেকে ফ্লো হবে না। সিমিলারলি যখন আপনি নেগেটিভ হাফ সাইকেল কনসিডার করবেন, নেগেটিভ হাফ সাইকেল বলতে অ্যাকচুয়ালি কি মিন করছে, এখানে আমাদের মাইনাসটা আসবে, এখানে হচ্ছে প্লাস আসবে, তাই না? তো যদি এখানে উপরে মাইনাস নিচে প্লাস আসে সেক্ষেত্রে সাইকেলটা কিভাবে কমপ্লিট হবে? এখন এইখান থেকে ফ্লো করা স্টার্ট করবে, করে এই যে D4 যেটা আছে D4 ডায়োডের মধ্যে দিয়ে যে D3 ডায়োডের মধ্যে দিয়ে এসে দেন হচ্ছে পুরো একটা পাথ কমপ্লিট করলো। এক্ষেত্রে যে কন্ডিশনটা স্যাটিসফাই করছে D3 আর D4 এরা কিভাবে আছে, ফরওয়ার্ড বায়াসে, রাইট? তাহলে ফরওয়ার্ড বায়াসে থাকলে এরা হচ্ছে ক্লোজ সার্কিট হিসেবে আছে। আর যে দুইটা আপনার রিভার্স বায়াসে থাকা মানে কি ওরা ওপেন সার্কিট হিসেবে কাজ করছে। সুতরাং একটা জিনিস বোঝা গেল যে যখন আমরা পজিটিভ হাফ সাইকেল আর নেগেটিভ হাফ সাইকেলটা কনসিডার করছি, যদি চারটা ডায়োড এট আ টাইম ইউজ করা হয় সেক্ষেত্রে আউটপুটে আমরা এই ধরনের একটা ওয়েভফর্ম পাবো, ঠিক না? এটার ক্ষেত্রে D1 D2 টা ফরওয়ার্ড বায়াসিং এ আছে, এটার ক্ষেত্রে D3 D4 টা ফরওয়ার্ড বায়াসিং এ আছে। বোঝা গেল এই পর্যন্ত? জি ম্যাডাম। আচ্ছা, এখন
হ্যাঁ sure। ফুল ওয়েভ না হ্যাঁ। তাহলে এটা এইভাবে যাচ্ছে কেন? কোনটা? সাইকেল হবে না? এটা হ্যাঁ এটা ওই যে ডিসি করে দিচ্ছে না, আপনার একমুখী করে দিল যে, একমুখী করার জন্য যখন এটাকে একমুখী করতেছে তখন D1 D2 টা অপারেট করলো, আর যখন এটাকে আপনার এক সাইডে করছে তখন D3 D4 টা আউটপুটে আসছে, ঠিক আছে? আর আপনি যেটার কথা বলতেছেন এটা কোনটা তো অল্টারনেটিং কারেন্ট বা এসি থেকে যেত, ঠিক আছে? ওকে। আর এই যে ডায়োডের যে নাম্বারিং গুলো করলাম না, এই নাম্বারিং আবার কেউ মেমোরাইজ করতে চায় না, কারণ একটু পরে আপনাদেরকে যে অ্যানিমেটেড ভিডিওটা দেখানো হবে ওরা হচ্ছে নাম্বার চেঞ্জ করে দিছে। এখানে যেমন এটাকে D1 ডায়োড, এটা D2 D3 D4 কনসিডার করা হয়েছে। একইভাবে আমি যদি এদিক থেকে নাম্বারিং করতাম D1 2 3 4 তখন কিন্তু আবার এই নাম্বারিং গুলো পরিবর্তন হতো, রাইট? তো আপনাদেরকে হ্যাঁ আপনাদের হচ্ছে অ্যাকচুয়ালি যে জিনিসটা মাথায় রাখতে হবে যে কারেন্টটা ফ্লো করছে কোন দিকে, কোন টার্মিনালের জন্য কোন দুইটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস পাচ্ছে, কোন দুইটা রিভার্স বায়াস পাচ্ছে, জাস্ট এই কনসেপ্টগুলো মাথায় রাখতে হবে, বোঝা গেল? আর এক্সামে যদি এই সার্কিটটা ড্র করেন অবশ্যই এই ডিরেকশনগুলো ফলো করে ড্র করবেন, ঠিক আছে? এদিকে পজিটিভ টার্মিনাল, এখানে এটা নেগেটিভ, দেন আবার পজিটিভ নেগেটিভ টার্মিনাল, এইভাবে হচ্ছে ডায়োডগুলোকে ড্র করে নেবেন। আর মাঝে একটা লোড রেজিস্ট্যান্স কানেক্টেড রাখবেন যাতে করে আপনাদের এই যে ডিরেকশনগুলো বা সার্কিটের যে পথটা আছে ওইটা যাতে কমপ্লিট করা দেখাতে ইজি হয়। কারো কোনো প্রশ্ন আছে এতটুকু পর্যন্ত? পরীক্ষায় আসলে কিন্তু আঁকতে হবে। Bridge rectifier. In this video, we're going to see about the construction and working of bridge rectifier. আচ্ছা হ্যাঁ, এইখান থেকে হচ্ছে আপনাদের যে প্র্যাকটিক্যালটা যেভাবে করা হয়, অ্যাকচুয়ালি মোবাইল চার্জারেরও একটা ভিডিও আজকে আমি দেখাবো। মোবাইল চার্জার তৈরি করার সময় মাঝের যে সার্কিটটা, অর্থাৎ ওইটা 3-4টা স্টেপে করা হয়। তো মিডিয়াল 2 নাম্বার যে স্টেপটা আছে, 2 নাম্বার স্টেপের ক্ষেত্রে এই ধরনের ব্রিজ রেকটিফায়ারটা ব্যবহার করা হবে। আর ওইখানে হচ্ছে আপনার ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারটা ইউজ করা হয়, অর্থাৎ 4টা ডায়োড দিয়ে, ঠিক আছে? এজন্য এটা পুরো স্টেপ বাই স্টেপ বোঝার ট্রাই করবেন, কেউ যদি না বুঝতে পারেন আমাকে কোয়েশ্চেন করবেন। আর মোবাইল চার্জারের কথা যেহেতু বললামই, আমি জাস্ট একটা শর্ট রিভিউ মতো দিয়ে রাখি, পরে ডিটেইলসে বোঝাবো। এখানে যে কাজটা করা হবে, আমাদের যে প্রাইমারি সাইডের ভোল্টেজটা আছে এটাকে আমরা কনসিডার করলাম লেটস সে 220 ভোল্ট এসি। একে আমরা স্টেপ ডাউন করে প্রথমে 12 ভোল্ট এসি তে কনভার্ট করব। দেন হচ্ছে যে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারটা আছে এর মাধ্যমে হচ্ছে এটাকে আমরা ডিসি তে নিব। ডিসি তে নেওয়ার পরে কি ধরনের আউটপুট থাকে এই প্যাটার্নের আমরা পাই, রাইট? এটাকে ঠিক করার জন্য একটা ক্যাপাসিটর ইউজ করা হবে, প্লাস হচ্ছে একটা ভোল্টেজ রেগুলেটর ব্যবহার করে পরবর্তীতে আমরা একটা পিওর টাইপের ডিসি পাবো যেটা হচ্ছে 5 ভোল্টের থাকে। কারণ এই যে 220 ভোল্ট এসি যেটা, এটা দিয়ে তো আর মোবাইল চার্জ করা যায় না, রাইট? মোবাইল চার্জ করার জন্য আমাদের 5 ভোল্ট ডিসি দরকার লাগে। তো এইটা কনভার্সনের জন্য মূলত এই টোটাল সার্কিটটা ইউজ করা হয়। তো যারা এই ভিডিওটা দেখে কোথাও বুঝতে যদি অসুবিধা হয়, মানে বুঝতে না পারেন, আমাকে মাঝখানে স্টপ করে কোয়েশ্চেন করে নিন। A bridge rectifier is an electronic circuit which converts AC voltage into a pulsating DC voltage using both half cycles of the applied AC voltages. Construction. Bridge rectifier consists of a transformer, 4 semiconductor diodes and a load resistor RL. The AC voltage to be rectified is applied across one diagonal of the bridge to a power transformer. The load resistor RL is connected across the other diagonal of the bridge. Working. When the AC voltage is applied to the input circuit, the end terminals A and B of the transformer secondary becomes positive and negative alternately. During positive half cycle of the AC input voltage terminal, A is positive with respect to terminal B. In this situation, diodes D1 and D3 are forward biased, whereas diode D2 and D4 are reverse biased. আমি কিন্তু আগেও মেনশন করেছিলাম যে আমাদের যে অ্যানিমেশনটা ছিল ওর সাথে এটা ডায়োডের নাম্বারিং কিন্তু উল্টাপাল্টা আছে, ঠিক আছে? ডায়োডের নাম্বারিং কেউ মেমোরাইজ করতে যাবেন না, জাস্ট হচ্ছে কনসেপ্টটা বুঝে রাখেন।
Therefore, diode D1 and D3 conduct and a current flows through the load resistor RL. The current produces a voltage drop across RL. During the negative half cycle of the AC input voltage terminal is positive with respect to terminal A. In this situation, diode D2 and D4 are forward biased, whereas diode D1 and D3 are reverse biased. Therefore, diode D2 and D4 conduct and the current flows through the load resistor RL. The current produces a voltage drop across RL. Input and output waveforms. Input voltage waveform. Output voltage waveform when D1 and D3 is conducting. Output voltage waveform when D2 and D4 is conducting. Combined output voltage waveform. Load current waveform. Advantages. The need of center tapped transformer is eliminated. The output is twice that of the center tapped circuit for the same secondary voltage. The peak inverse voltage, that is PIV, is 1/2 that of the center tapped circuit, that is for same DC output. Disadvantages. It requires 4 diodes. The load resistor and the source have no common point. 2 diodes in series conduct during each half cycle of the AC input. It increases the total voltage drop and losses. সবাই কি ঠিকমতো বুঝতে পেরেছেন? জি ম্যাম। যদি যে কোনো একজনকে আমি সামনে এনে এক্সপ্লেন করতে বলি, পারবেন? গ্রুপ সিএফ তবে পজিটিভ হাফ সাইকেলের সময় এখানে D1 এবং D2 তখন ফরওয়ার্ড বায়াস পাবে, আর D4 এবং D3 রিভার্স বায়াস। নেগেটিভ হাফ সাইকেলের সময় বলে নেগেটিভ হাফ সাইকেলের সময় D3 এবং D4 ফরওয়ার্ড বায়াস পাবে, আর D2 এবং D1 এসে রিভার্স বায়াস পাবে। আচ্ছা, আর ওই যে কারেন্ট পজিটিভ নেগেটিভ যে চেঞ্জ করতে হবে এটা একটু এক্সপ্লেন করেন। যখন নেগেটিভ হাফ সাইকেল আসবে তখন এই যে এখানের যে ডিরেকশনগুলো চেঞ্জ করা লাগে, এটা বলেন প্লাস মাইনাসের। দেখেন পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে এখানে কি থাকে? প্লাস, এটা প্লাস এটা মাইনাস, আর নেগেটিভ হাফ সাইকেলের সময় এটা প্লাস এটা মাইনাস, মানে জাস্ট উল্টা যাবে, রাইট? আর যখন আমরা এটাকে রিভার্স করে দিচ্ছি তখন আমাদের ডায়োডের ক্ষেত্রে কনসেপ্টটা কি আসছে? D3 আর D4 যেটা ওটা ফরওয়ার্ড বায়াসে, D1 D2 রিভার্স বায়াস। রিভার্স বায়াসের ক্ষেত্রে সার্কিট ওপেন না ক্লোজ? দুটো বায়াসের সার্কিট ক্লোজ থাকে, দুইটা রিভার্স বায়াস হচ্ছে ওপেন থাকে আর ফরওয়ার্ড বায়াসে সার্কিট ক্লোজ থাকে। ঠিক আছে, ওকে। এই কনসেপ্টটা যদি সবাই ঠিকভাবে বুঝে থাকে সেক্ষেত্রে আমরা এখন সেন্টার ট্যাপ রেকটিফায়ার সম্পর্কে একটু ডিসকাস করি। সেন্টার ট্যাপ বলতে অ্যাকচুয়ালি কি মিন করে এই ডায়াগ্রামটা দেখে কি বুঝতে পারছেন? এটা গ্রাউন্ডিং পয়েন্ট আছে এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি যদি ট্রান্সফরমারের কথা চিন্তা করি, লেটস সে এই জায়গাটাতে আমাদের প্রাইমারি সাইডে 240 ভোল্ট আছে। এদিকে যদি আমি সেন্টার ট্যাপ করি এর অর্থ হলো এই 240 ভোল্ট যেটা এটাকে দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। এটা 120 ভোল্ট, এটা হচ্ছে 120 ভোল্ট। এখানেও এই একই অবস্থা, প্রাইমারি সাইডের যে ভোল্টেজটা আছে পিক ইনপুট লেটস আমরা কনসিডার করে নিলাম, এই বরাবর একটা সেন্টার ট্যাপ করার কারণে যে কাজটা হলো সেকেন্ডারি সাইডের যে ভোল্টেজটা দুইটা ভাগে ডিভাইড হয়ে গেছে, রাইট? দেখেন এখানে V সেকেন্ডারি ডিভাইডেড বাই 2, আবার হচ্ছে এখানে V সেকেন্ডারি ডিভাইডেড বাই 2। তো এটা করাতে সুবিধাটা কি হয়েছে, এখান থেকেও আমরা যে আউটপুটটা পাবো ফাইনালি আউটপুটটা আসবে এই ধরনের। 4টা ডায়োড ইউজ করে যে আউটপুটটা আপনি পেয়েছিলেন, এখানে হচ্ছে 2টা ডায়োড ইউজ করে সেম
সেম আউটপুটই পাবেন। কারণটা কি? কারণ হচ্ছে এখানে যে সেন্টারটা ট্যাপড অবস্থায় আছে, ঠিক আছে? তো এর ক্ষেত্রে যখন অ্যানিমেশনটা দেখানো হবে তখন যে কারেন্টের ফ্লোয়ের ডিরেকশনগুলো একটু কেয়ারফুলি খেয়াল করবেন। দেখেন যখন এই যে পজিটিভ হাফ সাইকেলটা কমপ্লিট করছে তখন এর মুভমেন্টটা কেমন হয়, এই প্লাসের থেকে যে D1 এর মধ্য দিয়ে প্রবেশ করে দেন লোড হয়ে গ্রাউন্ডে চলে যাচ্ছে, রাইট? সুতরাং ওইখান থেকে আমাদের একটা পজিটিভ হাফ সাইকেলের জন্য V আউটপুট পাওয়া গেল। আর পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে D2 যে ডায়োডটা কানেক্টেড ছিল, D2 ডায়োডটা কি পাচ্ছে? রিভার্স বায়াস পাচ্ছে। আর রিভার্স বায়াসের ক্ষেত্রে কি হয়? এটা হচ্ছে ওপেন সার্কিট হয়ে যায়। নেক্সট আমরা যখন এই নেগেটিভ হাফ সাইকেলে যাব তখন যে কাজটা হয়, নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে এটা ডিরেকশন চেঞ্জ হয়ে যায়। এই কথাটা কিন্তু বারবার বলতে হবে। আপনি প্রথমে যখন পজিটিভ হাফ সাইকেল রাখছিলেন এরকম ভাবে প্লাস মাইনাস ছিল, আর নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে জাস্ট অল্টারনেট কানেকশন মাইনাস প্লাস মাইনাস প্লাস, এই যে মাইনাস প্লাস মাইনাস প্লাস। তাহলে নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে যখন এদিক থেকে এন্টার করছে এই পথে এসে D2 ডায়োডের মধ্য দিয়ে প্রবেশ করে লোড রেজিস্ট্যান্স হয়ে গ্রাউন্ডে গেল, অর্থাৎ একটা পূর্ণ সার্কিট কমপ্লিট হলো। এই সময় D2 টা আমাদের ফরওয়ার্ড বায়াসিং আছে, আর D1 যেটা এটা হচ্ছে রিভার্স বায়াস। রিভার্স বায়াসের ক্ষেত্রে D1 ডায়োডটা ওপেন সার্কিট হিসেবে কাজ করবে, আর এটা ফরওয়ার্ড বায়াসিং এর ক্ষেত্রে D2 ডায়োডটা ক্লোজ সার্কিট হিসেবে কাজ করবে। ফলে দুইটা ডায়োড ইউজ করাতেও আপনি আউটপুট যেটা আছে আউটপুটটা চারটা ডায়োডের থেকে যে আউটপুট আসার কথা ওইরকমই আসে। এখন বলেন তো এই সেন্টার ট্যাপ আর ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের মধ্যে কোনটা বেশি ভালো বলে মনে হয়? রাইট, ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার যেটা ওইটা হচ্ছে আমাদের মোর অ্যাকুরেট, ঠিক আছে? দুইটা ট্যাপ যে কোনো একটা ট্যাপ ইউজ করা না, এখানে হচ্ছে আপনি দুইটাকে যখন ইউজ করছেন এই যে মাঝখানে ট্যাপিং করার পরে এই দুইটা টার্মিনাল মিলেই কিন্তু এই দুইটা আসছে। এতটুকুর জন্য পাচ্ছেন আপনি প্লাসটা, যখন এখানে প্লাস এখানে মাইনাস থাকছে। আর যখন অল্টারনেট হয়ে যাচ্ছে তখন এই নেগেটিভ হাফ সাইকেলের রেসপেক্টে এই টাইপের এদিকে যে আউটপুটটা আছে ওইটা পাচ্ছেন। বুঝা গেল? জি। কারো কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন না থাকে তাহলে আপনাদেরকে এখন মোবাইল চার্জার বানানোর যে প্রসেস ওইটা দেখাই। Welcome to Professor Man. This is direction. And দেখেন এখানে যে প্রথম থেকে যা যা আজকে ক্লাসে বলা হলো মোটামুটি সব টপিকই শর্টলি কভার করা এই ভিডিওটাতে। এসির ক্ষেত্রে কার্ভটা কেমন থাকে, ডিসির ক্ষেত্রে ফ্লো ভোল্টেজ টাইমের যে কার্ভটা এটা দেখানো আছে। প্লাস হলো যখন একটা মোবাইল চার্জার বানানো হয় কয়টা স্টেপে এটা করা হয় এই ধরনের কিছু সার্কিট একদম অ্যানালাইসিস করে পার্ট টু পার্ট দেখানো আছে। যদি কেউ এটা ট্রাই করতে চান প্রত্যেকটা পার্টের আউটকাম আগে চেক করে নেবেন। যেমন আমরা প্রথমে হলো একটা ট্রান্সফরমার ইউজ করে স্টেপ ডাউন করে নেই, যেমন 240 ভোল্ট এসিটাকে স্টেপ ডাউন করে লেটস সে 12 ভোল্ট এসিতে কনভার্ট করলাম। এখানে একটা ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার ইউজ করা হয়, দেন হচ্ছে এর সাথে একটা ক্যাপাসিটর থাকে, এরপরে একটা হলো আমাদের সুইচিং যে সার্কিটটা বা ভোল্টেজ রেগুলেটর সার্কিটটাকে ব্যবহার করা হয়। এখানে একটা আইসি ইউজ করা হবে, ঠিক আছে? তো আপনারা প্রথমে এই পার্টটা চেক করবেন, করার পরে যখন এই ডিসি আউটপুটটা দিবেন মানে রেকটিফায়ার শেষে ডিসি আউটপুটটা আসছে কিনা এটা অসিলোস্কোপে দেখবেন। দেখার পরে যে ক্যাপাসিটরগুলো কানেক্ট করে করে ফাইনাল আউটকামটা দেখার ট্রাই করবেন যে আদৌ ঠিক আছে কিনা। অসিলোস্কোপের ইউজ কি পারেন সবাই? other is direct current which flows in only one direction. Our homes get alternating current from the grid, but most of the modern electronics equipments are using direct current. So we need to convert the AC to DC. This process of converting alternating current into direct current is given the name rectification. Let's discuss how to convert 230 AC into desired DC value. In this video, we are describing a traditional transformer-based design. For the ease of understand, hope we are going to convert 230V AC into 12V DC. It consists of 4 simple steps. 1. Stepping down the voltage levels. 2. AC to DC power converter circuit. 3. A
obtaining pure DC from pulsating DC. 4. Regulating DC voltage. Let's discuss one by one. First of all, using a step-down transformer, the available 230V AC power supply should be converted into lower voltage, only the magnitude of the voltage is changed. Next, this low voltage should be converted. আচ্ছা আপনাদেরকে ট্রান্সফরমারের একটা বেসিক কোয়েশ্চেন করি বলেন তো প্রাইমারি ওয়াইন্ডিংসে যদি নাম্বার অফ টার্নস বেশি থাকে আর সেকেন্ডারি ওয়াইন্ডিংসে নাম্বার অফ টার্ন কম থাকে এটা স্টেপ আপ না ডাউন স্টেপ ডাউন আচ্ছা এখানে আমরা যখন স্টেপ ডাউন করছি প্রাইমারি ভোল্টেজের থেকে সেকেন্ডারি ভোল্টেজটা তো কমে যায় রাইট কারেন্টের ক্ষেত্রে কি অবস্থা হয় কারেন্ট বাড়ে কেন ভোল্টেজ রেজিস্ট্যান্স ভোল্টেজ আর টার্ন সংখ্যা সমান করি আচ্ছা পি ইনপুট পাওয়ার ইজ ইকুয়াল টু পি আউটপুট এই কনসেপ্টটা কি সবাই জানেন ট্রান্সফরমারের ক্ষেত্রে ইনপুট পাওয়ার আর আউটপুট পাওয়ারটা সমান হয় তাহলে পাওয়ারকে আবার আমরা কি লিখতে পারি ভিআই লেখা যায় না এখানেও পাওয়ারকে হচ্ছে ভিআই আকারে রিপ্রেজেন্ট করা যায় তাহলে বাই ডিফল্ট যদি আমার ভোল্টেজটা ইনক্রিজ হয় কারেন্টটা কি করতে হবে ডিক্রিজ করতে হবে এখানে যেহেতু ভোল্টেজ ডিক্রিজ অবস্থায় আছে কারেন্টটা বেশি থাকবে তো যখন আমরা এরকম স্টেপ ডাউন ট্রান্সফরমারটা কনসিডার করছি প্রাইমারি সাইডের নাম্বার অফ ওয়াইন্ডিংস এর তুলনায় সেকেন্ডারি সাইডের যে নাম্বার অফ ওয়াইন্ডিংস এটা কম থাকে প্রাইমারি সাইডের ভোল্টেজ বেশি সেকেন্ডারি সাইডের যে ভোল্টেজটা ওটা হলো কম আর প্রাইমারি সাইডের কারেন্টটা কম থাকে সেকেন্ডারি সাইডের কারেন্টটা বেশি থাকে এই বেসিক কনসেপ্টটা একটু মাথায় রাখতে হবে To DC. For that we are using AC to DC converter circuit. Converting alternating current into direct current is given the name rectification. A PN junction diode conducts current only in one direction. The same principle is made use of in rectifier to convert AC to DC. When the diode is at forward bias, current flow through the circuit. Let's try to reverse the polarity and see what happens. Here the diode is reverse biased, then the current can't go through it. Let's replace the battery by AC power source. It frequently reverses the direction like this. When AC power is applied to a common incandescent lamp, it turned on and off repeatedly like this, but this happens so fast that we can't see the possess. Let's see what happened after adding a diode into the circuit. As you can see, diodes only allow current to pass through when it is forward biased. When the AC voltage is positive on the cathode side of the diode allows the current to pass through to the output. But when the AC current reverses direction and becomes negative on the cathode side of the diode blocks the current so that no voltage appears at the output. এই দুইটার মধ্যে কম্পারিজনটা কি সবাই রিলেট করতে পারছেন যে যখন অনলি এসি পাওয়ার সোর্সটা ব্যবহার করা হয়েছিল যে কার্ভটা আসে এটা টাইমের সাথে ভ্যারি করে মানে অল্টারনেটিং অবস্থায় আসে আর যখনই আমরা একটা ডায়োড কানেক্ট করলাম ডায়োডের কাজটা কি এটা একটা ডিরেকশনে কারেন্টের ফ্লোটাকে যেতে দেয় ঠিক না তাহলে দেখেন কারেন্টটা তখন এক সাইডে এক ডিরেকশনে ফ্লো হচ্ছে যার ফলে অপোজিট যে সাইকেলটা ওইটা তখন কমপ্লিট হয় না So in the circuit, current is only flowing through in one direction. Let's graph the current on both circuits. You can see that only the half of the input wave is passed through the diode, so it is called half-wave rectifier.
Half-wave rectifiers are simple enough to build but aren't very efficient. That's because the entire negative cycle of the AC input is blocked by a half-wave rectifier. As a result, output voltage is zero half of the time. So the full-wave rectifier is needed. There are two major types of full-wave rectifier designs used frequently. The smaller design uses two diodes. If the transformer is center-tapped, then two diodes back-to-back can form a full-wave rectifier. It converts both the positive and negative halves of the input waveform to a single polarity, positive or negative, at its output. By using both halves of the AC waveform, full-wave rectification is more efficient than half-wave. When a simple transformer without a center-tapped secondary is used, 4 diodes are required, instead of the one needed for half-wave rectification. It called bridge rectifier. This 4-diode configuration is called diode bridge circuit. Now we have rectified full wave, but the problem is voltage is not stable. The output across the diodes in the above steps is neither complete nor is it completely DC. The output is not steady DC and is not practical to use with circuits. Let's talk about how to obtain a pure DC from pulsating DC. This is called filtering or smoothing the rectified voltage. A filter circuit, also known as a smoothing capacitor, is added to the rectifier circuit to improve the output. The smoothing capacitor converts the rippled output of the rectifier into a smoother DC output. Capacitor charges up when the voltage levels increase, and it releases the stored charges when the voltage level decreases. দেখেন প্রথমে হচ্ছে যখন আমাদের এই এসিটার থেকে আমরা ডিসি আউটপুটটা পাচ্ছিলাম, ডিসি আউটপুটটা কেমন ছিল এই টাইপের, রাইট? তো এটা তো আমাদের ডিসেবল আউটপুট না, আমাদের ডিসেবল আউটপুটটা হচ্ছে এই প্যাটার্নের। তো যার ফলে পরবর্তীতে এখানে একটা ক্যাপাসিটর ইউজ করা হয় এটাকে ইমপ্রুভ করার জন্য। ঠিক আছে, যে কার্ভটা পাওয়া যাচ্ছে খেয়াল করে দেখেন, এই কার্ভটাকে প্রথমে স্মুথ করার জন্য ওই টাইপের একটা ক্যাপাসিটর ইউজ করা হয়। তারপরে এখানে এরপরও যখন হচ্ছে পুরো কার্ভটা আমাদের অ্যাকুরেট কার্ভের মতো আসে না, পরবর্তীতে আবার একটা ভোল্টেজ রেগুলেটর আইসি ব্যবহার করা হবে। Even though the output is smooth, there are little residual periodic variations. Now we know the basic 3 steps of the AC to DC conversion process. By combining all these steps we can make AC to DC converter like this. But still our DC output signal has slight variations, we call this ripples. If we want to smooth it furthermore and regulate voltage at a constant level, we এখানে যে আউটপুটটা পাওয়া গেল, এই আউটপুটের মধ্যে কি আমাদের রিপল আসছে না, যার ফলে এটাকে আরো স্মুথ কার্ভ করার জন্য পরবর্তীতে একটা ভোল্টেজ রেগুলেটর আইসি ইউজ করা হয়। ভোল্টেজ রেগুলেটর আইসি হিসেবে এখানে 7812 যে মডেলটা আছে এটা ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, ভোল্টেজ রেগুলেটর আইসি। C to DC conversion process. We can summarize all of the above steps to one. The waveforms of each stage are যখন এই যে ভোল্টেজ রেগুলেটরটা আপনারা ইউজ করছেন, একদম লাস্টের যে আউটপুটটা আছে, লাস্টের আউটপুটটা খেয়াল করে দেখেন, প্রিভিয়াস যেগুলো ছিল ওর থেকে অনেক বেটার আউটপুট পাওয়া গেল না? তাহলে প্রথমত যখন এই ট্রান্সফরমারটা থেকে ডায়োড মানে ট্রান্সফরমারটা স্টেপ ডাউন করে তখন হাই ভোল্টেজটাকে লো ভোল্টেজে কনভার্ট করে। স্টেপ 2 তে যে যখন এই ডায়োডের মধ্যে দিয়ে পাস করে তখন আমরা এই ধরনের একটা আউটপুট পাই। ইনিশিয়ালি আউটপুটটা থাকে এসি আউটপুট, ডায়োডের মধ্যে দিয়ে পাস করার পরে যে আউটপুটটা আসে এটা হচ্ছে ডিসি আউটপুট। দেন হচ্ছে একটা ক্যাপাসিটর ইউজ করার পর আপনি যে ডিসি আউটপুটটা ইমপ্রুভ করলেন ওইটা এই যে উপরের দিকে যে কার্ভটা দেখানো আছে ওইটা। আর একদম ফাইনালি যখন এই ভোল্টেজ রেগুলেটরটা ব্যবহার করা হলো এরপরে যে আউটপুটটা পাওয়া গেছে ওই আউটপুটটা কম্পারেটিভলি এই দুইটার থেকেও বেটার আউটপুট। ঠিক আছে, আমাদের ডিসেবল আউটপুটটা হচ্ছে একদম লাস্টে।
হ্যাঁ 5 নম্বর like this. Finally, we have our 230V AC to 12V pure DC converter circuit. Hope this video helps you. আর কোনো কোশ্চেন আছে আজকে একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলেন সেটা হচ্ছে যখন আমরা কোন চার্জ দিবেন তখন তো আমরা পজিটিভ নেগেটিভ মানে উল্লেখ করি না কোনটা কোনটি তখন আমরা ঠিক আউটপুট কি পাই তো এখানে সার্কিটে বললেন যে উল্টা হলে আপনার ফ্লো হবে মানে কারেন্ট যাবে ওইটা ডায়োডের কথা বলছি যে ডায়োডটা যদি আপনি অপোজিট কানেকশন দেন তাহলে কিন্তু হচ্ছে যে রিভার্স বায়াস পেলে ওই সার্কিটটার কাজ করবে না ঠিক আছে আর যখন হচ্ছে ডায়োডটা আপনি ফরওয়ার্ড বায়াস দিচ্ছেন তখন এখান থেকে কারেন্টটা ফ্লো করতে পারবে কারণ চার্জিং কিন্তু একটা ডায়োড একটা মানে ডিরেকশন আসবে আপনি যখন এই যে মোবাইল চার্জারটা বানাচ্ছেন ওই সার্কিটের ইন্টারনাল যখন কানেকশন দিবেন তখন তো এই ডায়োডের ডিরেকশন ফলো করেই দিবেন এই যে মাঝের যেটা দেওয়া ছিল না কি করা আছে এই যে এটা খেয়াল করে দেখেন এখানে কিন্তু আমরা ডায়োডের ডিরেকশনটা ফলো করে মোবাইল চার্জারের কানেকশনটা বানাই ঠিক আছে ওই ডিরেকশন যদি উল্টাপাল্টা হয় সেক্ষেত্রে সার্কিট ঠিকভাবে অপারেট করা যাবে না